শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেশার দেওয়া হচ্ছে। হাদি যে বলে গিয়েছিলেন, বিচারটা কইরেন, আমাদের রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে চায়, বৈষম্যহীন হতে চায়, তবে ন্যায় বিচার তো প্রতিষ্ঠা করতেই হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওরকম একটি কথা বলার পরপরই আমরা শহীদ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদির ফেসবুক পোস্টে আমরা দেখি, উনি লিখছেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেশার দেওয়া হচ্ছে আমাদের। এর পরপরই তিনি আরেকটি স্ট্যাটাস দিচ্ছেন শরীফ ওমর হাদি, যেখানে তিনি বলছেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করেন। তিনি পরে এই স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন। তবে তার ফেসবুক থেকে পড়ছি, শরীফ ওমর হাদির ফেসবুক থেকে পোস্ট থেকে পড়ছি খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি লিখছেন, হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন। তিনি পরিষ্কার করছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলা তদন্তাধীন থাকায় আমার পোস্ট প্রত্যাহার করে নিলাম। তবে হাদিকে হত্যার পূর্বে এবং পরে হাদির সাথে ঠিক কি ঘটেছিল এই বিষয়ে নিরপেক্ষ আলোচনা এবং তদন্ত আবশ্যক। বিপ্লব পরবর্তী একজন বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, এর দায় সরকার এবং রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। শরীফ ওমর হাদি আরও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট অনুযায়ী ভারত সরকার হাদি হত্যার সাথে জড়িত, তবে এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করছে বাংলাদেশের নাগরিকেরা। কারা শুটারকে জেল থেকে বের করলো, কারা অর্থ দিল এবং পালিয়ে যেতে সহযোগিতা করলো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, হাদির খুনিরা যত শক্তিশালী হোক, আপনি তাদের বিচারের মুখোমুখি করুন। শরীফ ওমর হাদি এই বিষয়ে যে ফেসবুকের পোস্টগুলি দিচ্ছেন, দুটি প্রত্যাহার করে নিয়েছেন, তারপর আরও কিছু ফেসবুকে পোস্ট দিয়েছেন। এই তার ফেসবুকের পোস্টগুলিকে বিশেষ করে আমলে নেওয়া দরকার বলে আমি মনে করি। আবার এই ফেসবুক পোস্টগুলি তিনি কোনো বিশেষ উদ্দেশ্যে দিচ্ছেন কিনা সেটিও দেখা উচিত বলে আমি মনে করি। যেমন তিনি বলছেন, শরীফ ওমর হাদি বলছেন, কোরবানি ঈদ উপলক্ষে শহীদ ওসমান হাদির পরিবারের খবর নেয়নি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এমনকি শহীদ ওসমান হাদির হাতে গড়া প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ। তবে সাধারণ জনগণ খবর নিয়েছে, তারা সমবেদনা জানিয়েছে যে রাজনৈতিক দলগুলোর এমন ব্যবহার প্রমাণ করে শহীদ ওসমান হাদি ছিলেন জনতার। তিনি বলছেন, শহীদ হাদির বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। ইনকিলাব মঞ্চ আর হাদির পরিবারের মধ্যে কোনো ধরনের বিভাজন থাকতে পারবে না। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই উনি বলছেন, শরীফ ওমর হাদি বলছেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পর থেকেই খুনি চক্র ইনকিলাব মঞ্চের জাবের, জুমা, বোরহানকে পরিবারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। দেখেন কি সাংঘাতিক অভিযোগ। শরীফ ওমর হাদি বলে যাচ্ছেন, ইনকিলাব মঞ্চ হাদির রাজনৈতিক সংগঠন আর পরিবার দুইটা আলাদা বিষয়। তিনি বলে যাচ্ছেন, আমি তাকে পড়ে যাচ্ছি, কন্টিনিউশন, আমি ইনকিলাব মঞ্চের লিয়াজু উইংয়ের কোঅর্ডিনেটর এবং হাদির সহযোদ্ধা ভাই। হাদি শহীদ হওয়ার পরে ইনকিলাব মঞ্চ হাদির পরিবারকে ইগনোর করার চেষ্টা করছে। পরবর্তীতে পরিবার বলতে স্ত্রী, সন্তান এবং মাকে এন্ডোর্স করার চেষ্টা করছে। বাস্তবে ওসমানের পরিবার বলতে স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন সবাই। বাংলাদেশের নিরাপত্তাহীনতার কারণেই ওসমানের পরিবার নিয়ে আমি ইংল্যান্ডে আসার চেষ্টা করেছি, পরিবার রাজি হয়নি, আমি একা আসছি। ওসমানের মতো শক্তিমান মানুষকে হত্যা করছে, তাকে নিরাপত্তা দিতে পারে নাই, আমার নিরাপত্তা কে দেবে? সরকার আমাকে নিরাপত্তা দিলে আমি ঢাকায় ফিরে হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করব। লাস্ট 2 দিন যে নেগেটিভ তৈরি হয়েছে, কোট আনকোট, নিরাপত্তার কারণে রক্তের সম্পর্কের কেউ বাদী হতে চায়নি, এটি সত্য না। কিন্তু জাবের বা ইনকিলাব মঞ্চের কেউ এটা ডিফেন্স করে নাই। বাধ্য হয়েই আমার আপু বিষয়টি সামনে আনছে। দেখেন, ভাই বোনরা যদি বাদী হতে না চায় তাহলে ওসমান হাদির স্ত্রী বাদী হবে, সেও যদি না চায় তাহলে ওসমান হাদির মা বাদী হবে। জাবের বাদী হয়েছে, এটা কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো জাবেরকে হিরো বানাতে গিয়ে শহীদ ওসমান হাদির পরিবারকে চরমভাবে অপমানিত করা। আসুন, বাংলাদেশপন্থী সব মানুষ ঐক্যবদ্ধভাবে হাদি হত্যার বিচার আদায় করি। হাদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রেড লাইন। আমার মনে হয় তিনি অনেকগুলি বিষয় সামনে এনেছেন, এ নিয়ে বেশি কিছু আর বলার নাই। তবে বিষয়গুলি সুরাহা হোক, তদন্ত হোক, খতিয়ে দেখা হোক, কোথাকার পানি কোথায় গড়িয়েছে এবং কোথাকার পানি কোন দিকে যাচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোথায়, কবে, এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। বিএনপি সরকারের 3.5 মাস হয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এখনো বিদেশে সফর যাননি তারেক রহমান, বিদেশ সফরে যাননি। তিনি কবে কোন দেশে যাবেন এ নিয়ে মিডিয়া ব্রেকিং নিউজ প্রকাশের অপেক্ষায় রয়েছে। সরকারের দিক দিয়ে বিষয়টি নিয়ে রাগ ঢাকাছে। প্রথম বিদেশ সফরের দেশ নির্বাচনে ভূ রাজনীতি নিয়ে ভাবতে হচ্ছে তারেক রহমানকে। তার দিল্লি সফরের দাওয়াত আছে চীনের দাওয়াত, কোথায় আগে গেলে কে গোসা হবে এটা ভেবে তিনি কি মালয়েশিয়া যাচ্ছেন সবার প্রথম? সেটাই বলছে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলি। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যদি প্রথমে যান, তাহলে সেই দেশটির শ্রম বাজার যাতে উন্মুক্ত হয় সেটা দয়া করে দেখবেন, কারণ দরজাটি বন্ধ থাকায় অনেকেই দেশে বেকার জীবন কাটাচ্ছে। এমন একটি আলোচনাও আছে যে মালয়েশিয়া থেকেই চীনে যেতে পারেন তারেক রহমান। চীনে গেলে একটা না একটা সময় ভারত সফরেও যেতে হবে তাকে। সেটার আকর্ষণ ও আগ্রহ কিন্তু প্রথম বিদেশ সফরের চেয়েও বেশি থাকবে সাংবাদিক, কূটনীতিক এবং রাজনৈতিক সবার কাছেই। এদিকে প্রথম বিদেশ সফর যে মালয়েশিয়া, সেটাও আপাতত বলতে চায় না সরকার, রাখতে চায় রহস্য। তাই পররাষ্ট্রমন্ত্রী তো এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তাকে আমরা অভিনন্দন জানাই। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। অবশ্য তাতে আমার কি হয়েছে, আমার কি লাভ হয়েছে সেটা আমি জানি না। 40 বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরীও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন, তখন আমার কি লাভ হয়েছিল সেটাও আমি জানতাম না। সে যাক, অনেকে আমাকে বলে থাকে যে আমি খলিলুর রহমানের বিপক্ষে অনেক বেশি কথা বলি। খলিলুর রহমানের পক্ষে আমাকে দুই একটা কথা শিখাই দিয়েন। তিনি ভালো ছাত্র ছিলেন, হার্ভার্ডে পড়াশোনা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন, তিনি দেখতে ভালো, বা তিনি তার পররাষ্ট্র ক্যাডারে ফার্স্ট হয়েছেন, সেগুলি কয়েকটা জানি। আরও কিছু শিখাই দিয়েন, তাহলে তার সম্পর্কে কিছু ভালো কথাও আমি বলবো। যাই হোক, কথায় ফিরে আসি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সর্বশেষ বলেছেন বহু দেশ থেকে আমন্ত্রণ এসেছে, তবে প্রধানমন্ত্রী কখনো কিভাবে কোন দেশ দিয়ে সফর শুরু করবেন সেটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত। কিন্তু পত্রপত্রিকা আপন মনের মাধুরী মিশিয়ে নিউজ করে। তবে এ ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিসিয়াল কোনো বিবৃতি প্রকাশিত হয়, সংবাদ প্রকাশের জন্য সে পর্যন্ত সবাইকে অপেক্ষাই করা উচিত। তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে মিডিয়ার কৌতূহলে আরেকটি কারণ থাকতে পারে। একটি রীতি হচ্ছে সরকার প্রধান বিদেশ থেকে ফিরে ঢাকায় সংবাদ সম্মেলন করেন। ডক্টর ইউনূস সেই চর্চার ধার ধারেননি। তারেক রহমানকে রীতিটা ফিরিয়ে আনবেন, সময়ে সেটা বলে দিবে। শেখ হাসিনার সময় সংবাদ সম্মেলন হতো, কিন্তু অনেকে যেতেন প্রশ্ন নয় প্রশংসা নিয়ে, মানে তারা সাংবাদিকতার নামে প্লট পাওয়া, বাড়ি গাড়ি পাওয়ার চর্চাই করেছেন। তবে হাসিনার সময় সংবাদ সম্মেলনগুলিতে তেল গড়াগড়ি খেলেও সমসাময়িক প্রিয় অপ্রিয় প্রসঙ্গ কেমনে যেন তার সামনে চলে আসতো, সেগুলো নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মতো উত্তরও দিতেন। প্রশ্ন পছন্দ না হলেও সাংবাদিককে খোঁচা দিতেও ছাড়তেন না। চীন থেকে ফিরে তার সংবাদ সম্মেলনেও তার কথার তোপে জুলাই আন্দোলন আরও পাগলা ঘোরা হয়ে গিয়েছিল, যার কারণে অনেকেই বলছেন যার কারণে তার পতন ঘটে। নিষিদ্ধ থাকা, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে কেন এত আলোচনা? দার্শনিক, ইতিহাসবিদ, লেখক, শিক্ষক ডক্টর সলিমুল্লাহ খান আমাদের টকশোতে এসেছিলেন 1.5 বছর আগে, 24 সালের নভেম্বরে। তার সেই অনুষ্ঠানে একটি ভিডিও ক্লিপ সম্প্রতি আবার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যদি আবার প্রত্যাবর্তন ঘটে, তাহলে রাজনীতি নিয়ে তার যে পড়াশোনা তার সব ব্যর্থ হয়ে যাবে। গণ অভ্যুত্থানে পতন হওয়া রাজনৈতিক দল আর ফিরতে পারে না, ফিরলেও ছোটখাটো দল হিসেবে না থাকার মতো থাকবে, সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সম্প্রতি নানা মহলে এটা আলোচনা হচ্ছে, তাই পুরনো ভিডিও আবার দেখছে মানুষ। শেখ হাসিনা সহ নির্বাসিত আওয়ামী লীগের অনেক নেতাই দাবি করেছেন তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে আমি এখানে একটু দুপাশে দিয়ে রাখি, আমার কথা হচ্ছে আমি শেখ হাসিনার এইসব দাবি, যে দাবিতে তার মুখ দেখা যাচ্ছে না, তিনি ভিডিও কনফারেন্সে আসছেন না, বা তাকে ভিডিও করা হচ্ছে না, বা তিনি কোনো সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না। অনেকে বলে থাকেন তিনি তো সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু আমি এই কথার জন্য বলতে চাই যে সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি ইমেল দিয়ে। তার একটা বিশাল পিআর টিম থাকতে পারে, যেই পিআর টিমই সেগুলি উত্তর দিতে পারে। সেটা শেখ হাসিনা দিচ্ছেন না কে দিচ্ছেন সেটা তো আর আমরা জানতে পারবো না। সুতরাং শেখ হাসিনা প্রায় 2 বছরের কাছাকাছি সময় পর্যন্ত নির্বাসিত থাকার পরও কেন সংবাদ সম্মেলন করছেন না, কেন সামনে আসছেন না, সেই জন্য আমি তার অনেক বিষয় নিয়েই আমি দ্বিধাগ্রস্ত থাকি, সংশয়গ্রস্ত থাকি। মানে সেই দাবি আসলেই শেখ হাসিনার দাবি কিনা, সেইটা শেখ হাসিনা এখন মুক্ত আছেন কিনা, সেগুলিও আমার আসলে আমার সংশয় রয়ে যায়। আমি মনে করি যে শেখ হাসিনা দেশে ফিরতে চান কিনা সেটা যদি তিনি প্রকাশ্যে এসে সাংবাদিকদের এবং অচিরেই শিগগিরই, এগুলো আসলে কোনো কিছু মিন করে না। আমার কাছে মনে হয় শেখ হাসিনা যদি ফিরতে চান তাহলে ফিরিয়েই প্রমাণ করতে হবে যে তাদের কথা সত্য, এবং ফিরে তিনি যদি আদালতের মুখোমুখি হতে চান, আইন কানুনকে ফেস করতে চান, সেটাও আসলে তাদেরকেই সেটা দেখাতে হবে। এর বাইরে আমি আর কিছু আলাদা করে কিছু চিন্তা করতে পারি না। আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করায়, এর জন্য প্রথমত অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন অনেকে। এরপর সেই নিষেধাজ্ঞা সংসদে পাশ করানোর কারণে এখন বিএনপিকেও নিন্দা করতে ছাড়ছেন না অনেকে। কিন্তু একটা বিষয় মাথায় রাখা দরকার, 2025 সালে 12 মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর 2026 সালের এপ্রিলে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল পাশের মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার আইন পাশ করা হয়। কথা হচ্ছে যখন কোনো নিষেধাজ্ঞা ছিল না, 24 5 আগস্ট থেকে পরে সেই 8-9 মাস তারা রাজনীতি করতে কেন আসেনি?
মানে তখন তো নিষেধাজ্ঞা ছিল না, মানে নিষেধ হওয়ার পরে তার কারণে আমরা রাজনীতি করতে পারতেছি না, কিন্তু 5 আগস্ট থেকে তো 8-9 মাস আমরা ডেটটা বললাম, তারা রাজনীতি করতে কেন আসেনি? তারা তো নিজেরাই পালিয়েছিল, এখন সেভাবেই আছে। কার্যক্রম নিষেধাজ্ঞা করে দুটি সরকারই তাদের জন্য আসলে আমি বলবো একরকম অজুহাতি তৈরি করে দিয়েছে। সংখ্যালঘু মাজার বাউল আকরা ইউনুস আমলে এসব আক্রান্ত হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধকে 71কে মাইনর করার নানা চেষ্টা সামনে এনে সম্প্রতি সাংবাদিক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেছেন, বিগত 1.5 বছরে এসব ব্যর্থতার কারণে আওয়ামী লীগ ব্যাক করেছে বা ফিরে এসেছে। পরে আবার ব্যাখ্যামূলক আরেক পোস্টে মাহফুজ আলম বলেছেন, যারা আগের পোস্টকে পর্যালোচনা হিসেবে পাঠ করেছেন তাদের জন্য বলছি, আমাদের এখনকার কাজ হলো সব নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িতদের পক্ষে থাকা, সব নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িতদের পক্ষে থাকা। এর কাউন্টার দিয়ে নাকি এই কথা সমর্থন করে আবার সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করা এগুলি দেশে সক্রিয় কোনো রাজনৈতিক দল করছেন না। মানে দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করা এগুলি দেশে সক্রিয় কোন রাজনৈতিক দল করছে না, সেই তালিকাটা পেলেও ভালো হয়। আসিফ নজরুল স্যার দিবেন নাকি এরকম একটা তালিকা? আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না? সম্প্রতি এ নিয়ে একের পর এক কলামিস্ট লিখেছেন প্রথম আলোতে। এর মধ্যে বেশি আলোচিত হয়েছে ইতিহাস গবেষক ও ভূ রাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজের লেখাটি, যার শিরোনাম নিষিদ্ধ দল যখন টক অফ দ্য কান্ট্রি। তার লেখার একটি অংশ এমন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হট্টগোল করার ক্ষমতা আর মাঠে রাজনীতিতে প্রভাব দেখাতে পারা ভিন্ন বিষয়, তবে তাদের নেতাদের জানাজাগুলোয় বড় বড় আকারে ভিড় হচ্ছে। চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁও এরকম সাম্প্রতিক নজির অনেক, তাতে নিশ্চয়ই স্পষ্ট বার্তা আছে। আওয়ামী লীগ প্রশ্নে বলা যায় এখনো একই অবস্থানে আছে বিএনপি, জামায়াত, এনসিপি। এটাই আওয়ামী লীগের জন্য কঠিন এক বার্তা এখন পর্যন্ত। এই ঐক্যটা থাকলে আওয়ামী লীগের জন্য মানে যে কোনো কিছুই হয়তো স্বপ্নই রয়ে যাবে, যাকে দুঃস্বপ্ন বলা যায়। আমরা অন্যের সন্তানদের বলার আগে নিজেরা দায়িত্ব পালন করছি কিনা এই প্রশ্নটি করছেন এখন কেউ কেউ। রাজধানী ঢাকার মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যার পর আরও একটি ঘটনা এখন আলোচিত বিষয়। একজন প্রবীণ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ঘর থেকে। তার সন্তানের আবার বিদ্যা, শিক্ষা, চাকরি বাকরিতে প্রতিষ্ঠিত হতো। সেই সন্তানদের প্রতি এখন সোশ্যাল মিডিয়ায় এক ধরনের মব চলছে। সেই সন্তানদের শিক্ষক যেন আমরা সবাই, সেই শিক্ষকদের পাল্লায় পড়ে গেছে সরকার বাহাদুরও। আমলা সন্তানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অথচ প্রকৃত ঘটনা কি? কেন একা মরে থাকলেন বয়স্ক নারী? সন্তানরা কোথায়? কেন দূরে থাকতে? এগুলি নিয়ে তদন্তই শেষ হয়নি। কিছু ঘটলেই মানে কয়েকটা কথা আমরা বলতেই পারি, কিছু ঘটলেই যে আমরা শিক্ষক হয়ে শেখাতে বসে যাই, মোরাল পুলিশ হয়ে যাই, নিজেদের দিকে কি তাকাই? নিজেরা কি আয়না দেখি? অন্যের বাবা মা সন্তান নিয়ে জ্ঞান দিতে যে সময় আমরা ব্যয় করি, সেই সময়টুকু কি নিজেকে, নিজের বাবা মাকে, নিজের সন্তানদের দিচ্ছি আমরা? প্রবীণ নিবাস, বৃদ্ধাশ্রম, ওল্ড হোম নিয়ে এক ধরনের নেগেটিভ চিন্তা আছে বাংলাদেশে, কিন্তু নানা কারণে এগুলি বয়স্ক মানুষদের জন্য ভালো কিছু হতে পারে। কারণ যে সন্তান রুটি রোজির তাগিদে প্রবাসে থাকে, সে যেখানে বাবা মা যেতে চায় না বা নেওয়ার মতো বাস্তবতা নেই, তখন এর বিকল্প কি হতে পারে? একটি দেশে যা কিছু ঘটে তার দায়িত্ব যারা ঘটায় তাদের নিতেই হবে, কিন্তু মূল দায়িত্ব বা প্রকৃত দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। দেশের প্রবীণ জনগোষ্ঠীকে নিয়ে আমাদের সরকারকেও ভাবতে হবে, কারণ আইন করে জবরদস্তি করে সন্তানদের উপর দায় চাপিয়ে এর সমাধান হবে কিনা আমরা জানি না। প্রতিটি পরিবারের প্রেক্ষাপট, প্রতিটি মানুষের শারীরিক মানসিক পরিস্থিতি আলাদা। তাই প্রবীণদের সুন্দর জীবন কিভাবে নিশ্চিত হতে পারে সে সমাধান বের করতে হবে রাষ্ট্রকেই। কল্যাণ রাষ্ট্রের সেটাই হওয়ার কথা। শেষ কথায় আসি, বিশ্বকাপ ফুটবল আসছে, এই আর কদিন পরে এটি শুরু হবে। আমি বরাবরের মতোই বলি, বিশ্বকাপ ফুটবলে আনন্দ করুন। আমাদের জীবনে আনন্দের উপলক্ষ কম, এটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় যে 4 বছর পর পর এরকম একটা আনন্দের উপলক্ষ আমাদের আসে। আমি আবার বলি, বিশ্বকাপ ফুটবলে আনন্দ করুন, কিন্তু মাত্রা ছাড়াবেন না। মানে আপনারাও কিন্তু মাত্রাটা জানেন, আমি মাত্রা ঠিক করে দেওয়ার কেউ না, কিন্তু মাত্রাটা কিন্তু আপনারা জানেন। এটা খেলা। 2026 সালের এই বিশ্বকাপ, এই ফিফা বিশ্বকাপ এই 11 জুন শুরু হতে যাচ্ছে। ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্তরেই গড়াগড়ি খায়। এশিয়ান স্তরে যাওয়ার প্রশ্নই আসে না। ভারতকে বা নেপালকে, পাকিস্তানকে, শ্রীলঙ্কাকে হারাতে পারলেই আমরা মানে ফিং দিয়া দেই 3 দল। তাই বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলা হচ্ছে বহু দূরের স্বপ্ন, কিন্তু আমাদের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ ফুটবল দেখেন না বলে মানে আমি আর কীভাবে বলবো আমি জানি না। অন্য ফুটবল পরাশক্তিদের সমর্থন দেন, তাদের পতাকা টানিয়ে দেন বাড়ির ছাদে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় ঢাকা শহরের আকাশ। কোন এক গ্রামে একটা লম্বা জার্মান পতাকা দেখা যায়। এভাবে ফুটবল থেকে বিনোদন নেয়াই যায়, কিন্তু সমর্থন নিয়ে মারামারি হাতাহাতি কি ভালো? খুব উচিত একটা কাজ। আর্জেন্টিনা, ব্রাজিল 2 গ্রাম মারামারি করে ফেললো, টেটা দিয়ে একজন আরেকজনকে খুন করে ফেললো, এটা খুব ভালো কাজ? ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা পরস্পরকে খোঁচা দিয়ে মজা নিচ্ছে, এটা গ্রহণযোগ্য? আমি ঠিক আছে ভাই, খোঁচা দেন, ব্রাজিল একটা রেলি বাইট করছে, আপনারা গিয়া তাকে আর্জেন্টিনার সমর্থক রেখে একটা 7 আপ দিয়ে আসেন।
বা আর্জেন্টিনার সমর্থকরা রেলি বাইর করছে, আপনারা দেখান যে ফুটবল আসলে হাত দিয়ে খেলে, ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড স্মরণ করে এগুলো করে। কিন্তু তাই বলে মারামারি করবে? আমি আবার বলি যে মারামারি পর্যন্ত যায় না ভাই। আর একটু সংবাদ মাধ্যম গণমাধ্যমে বলি, পাঠক বৃদ্ধির জন্য, ভিউ বৃদ্ধির জন্য এই মিডিয়াতে যারা এই যে এইসব সমর্থক যারা আছে তাদের পাগলামির যে একটু উস্কে দিয়েন না। মানে কোনো একটা গ্রুপ, ব্রাজিলের গ্রুপ আর্জেন্টিনার গ্রুপের সাথে, বা ব্রাজিলের গ্রুপ জার্মানির সাথে, বা মানে আর্জেন্টিনার গ্রুপ ফ্রান্সের কোনো গ্রুপের সাথে মারামারি করলে, টেটা দিয়ে যুদ্ধ করলে সেইটাকে একটা খারাপ ঘটনা হিসেবে লেখেন। সেইটাকে এমনভাবে লেখেন না যেটা খুব হিরোইজম হয়েছে, আনন্দকে আনন্দের সীমায় রাখতে সাহায্য করেন। আমরা যা করি ফুটবলটার একটা শত্রুতার পর্যায়ে নিয়ে যায় এবং তারপর আর ফুটবলটা উপভোগ করতে পারি না। দিয়েই হোক, এবারের ঈদের পর পরিস্থিতি একেবারে আলাদা। আলোচনায় আছে সিনেমা, সেটা সিনেমা দেখানোর পক্ষে বিপক্ষে আন্দোলনের কারণে, যেখানে সিনেমার নাম বনলতা এক্সপ্রেস। আর যে জেলায় এই সিনেমার বিরুদ্ধে আন্দোলন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা, সেটা আরও অনেক কারণে আলোচিত জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। সেখানে সরকার অবশ্য প্রদর্শনী বন্ধ রেখে মাদ্রাসা শিক্ষার্থীদের দাবিকেই আমলে নিয়েছে। এর প্রতিবাদ যতটা জোরালোভাবে হচ্ছে ঢাকার শাহবাগে, ততটা জোরালো নয় ঘটনাস্থলে। সিনেমার মানুষরা বিষয়টি ভেবে দেখবেন আশা করি। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, মিঠুন চক্রবর্তীর এই ডায়লগ সিনেমায় চলে, বাস্তবে ঠিক জায়গায় গিয়ে দাবিটা ঠিকঠাক করে তুলতে হবে, সঠিক জায়গায় শোডাউন করতে হবে। বনলতা সিনেমার প্রদর্শনী নিয়ে, বন্ধ নিয়ে প্রতিবাদ আছে, প্রতিবাদ নেই, নানা রকম শিরোনাম হতে পারে, কিন্তু আসল কথা হলো এখন অন্তর্বর্তী সরকার নেই, কোনো সুশীল সমাজের সরকারও নেই। জনতার বহুল কাঙ্ক্ষিতর মধ্যে কি একটা কোট আনকোট দিব? দ্বিধায় পড়লাম। ঠিক আছে, যেহেতু 222টার মতো সিট পেয়েছে, জনতার বহুল কাঙ্ক্ষিত সরকারি আছে, তাই বললাম। তারাই সিদ্ধান্ত নিচ্ছে কোন জেলায় কোন সিনেমা চলবে, কোন সিনেমা চলবে না। ঘটনা যেটা, সেটা হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বনলতা এক্সপ্রেস নামে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের প্রতিবাদে এই সিনেমা প্রদর্শন বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রশাসনকে কে বলেছে? নিশ্চয়ই বিএনপি সরকারের কোনো মন্ত্রী, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী, জানি না, নিশ্চয়ই বিএনপি সরকারের খুব কেউই একজন বলেছেন আন্দোলন থাকুক, দাবি থাকুক, সরকারি সিদ্ধান্ত ছাড়া বন্ধ করার কাজটি হয়নি, তা নিশ্চিত করে বলা যায়। তাই বিএনপির কেউ সিনেমাটি প্রদর্শনীর দাবি করবে না, সেটাই স্বাভাবিক। ঢাকার সিনেমার মানুষেরা প্রতিবাদ করছেন ফেসবুকে, কেউ আন্দোলন কর্মসূচি করছেন শাহবাগে। একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে নেমে বনলতা এক্সপ্রেস সিনেমার পক্ষে ব্যাট ধরেছেন সাংসদ রুমিন ফারানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারানা অভিযোগ করেছেন, যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই ব্রাহ্মণবাড়িয়ার বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। এখানে একটু করে বলতে হয়, যেই দেশে কথিত তৌহিদি জনতা কবর থেকে লাশ তুলে আগুন দেয়, সেই দেশে সিনেমা দেখা বারণ করা মামুলি বিষয়। এনসিপি আমাদের যে দলের উপর অনেক আশা, অনেক ভরসা, সেই তরুণদের দল এনসিপি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই ইদানিং কথা বলতে চাইছে না। কিন্তু তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম থাকছেন তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি বনলতা এক্সপ্রেসের পক্ষে দারুণ এক রিভিউ লিখেছেন, যাদের কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হলো কিংবা সরকার কেন বন্ধের পক্ষে সায় দিল, এর কোনো আলাপই আনেননি হাসনাত। তিনি সিনেমার গল্পটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সুন্দর এক গদ্যে। তার লেখার কিছু অংশ এমন, এই বনলতা এক্সপ্রেসকে কেউ থামাতে পারে না, কারণ এই ট্রেন মানব জীবনেরই মতো, যেখানে স্থবিরতা নয়, কেবল রূপান্তরই চূড়ান্ত সত্য। সেই রূপান্তরের ভেতর দিয়েই মানুষ অশ্রুকে অভিজ্ঞতায়, সংগ্রামকে সাফল্যে, দুঃখকে মহাকাব্যে, সম্ভাবনাকে ইতিহাসে পরিণত করে। ইতিহাসের কথা যিনি বলছেন, সেই সাহিত্যের ছাত্র হাসনাত যদি এখানে, এটা কেউ বলেন, মানে আমার মত এটা ঠিক না, কিন্তু এখানে যদি তিনি সাহিত্যের দিকে না গিয়ে তার চিরাচরিত স্টাইলে সিনেমাটি বন্ধের বিরুদ্ধে বক্তব্য দিতেন কিংবা সিনেমাটি প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিতেন, সেটা অনেক বেশি কার্যকর হতো বলে অনেকে মনে করছেন। তাতে কিন্তু বিপরীত পক্ষ অনেক বেশি তার প্রতি বিরক্ত হতে পারতেন। তাই বলতে হয়, হাসনাত আব্দুল্লাহ আর তার রাজনীতিটা ভালোই রপ্ত করেছেন। সাপ আর লাঠির হিসাবটাও তিনি বুঝে ফেলেছেন। একই বিষয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়েছেন খেলাফত মজলিস নেতা ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকও। তিনিও এখানে আওয়ামী লীগ আমলের মতো হুঙ্কারে নেই। তার বড় পোস্টের শেষ দিকে তিনি বলছেন, আলেম সমাজে, কোট করছি তাকে, আলেম সমাজ ও ইসলামী জনতার প্রতিবাদী ভূমিকা সাধারণ মানুষের কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য হওয়া জরুরি। তিনি কি সিনেমার প্রদর্শনী বন্ধের পক্ষে নাকি বিপক্ষে, নাকি আদর করে মাদ্রাসা শিক্ষার্থীদের বুঝাতে চাইছেন? একই ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় হলে তিনি কি এভাবে ঠান্ডা কথা বলতেন? দেশে বিদেশে বর্তমান সরকার যাতে বিব্রত না হয়, সেটাই কি বেশি আমলে নিচ্ছেন মামুনুল হক? কে জানে। বিগত ইউনূস আমলের আলোচিত সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তার নিয়োগ নিয়ে ইসলামপন্থীরা শুরুতেই বিরক্ত ছিলেন।
পরে তিনি কাজ দিয়ে তাদের অনেকের মন জয় করে নিয়েছেন। কিন্তু ফারুকীর প্রথম পরিচয় সিনেমার মানুষ। এখনকার যে ঘটনা, প্রায় কাছাকাছি ঘটনা নেই। 13 বছর আগে টেলিভিশন নামে সিনেমা বানিয়েছিলেন তিনি, যেখানে টিভি দেখা পাপ, সমাজ নেতাদের এমন ফতোয়ার বিরুদ্ধেই ছিল সেই সিনেমা। নিজে সেই সিনেমাটির কথা বলে বনলতা এক্সপ্রেসের পক্ষেই কথা বলেছেন ফারুকী। তিনি লিখেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম। যাই হোক, এটা একটা ফ্রিঞ্জ এলিমেন্ট হইলেও এসব প্রশ্রয় দেওয়া উচিত না। কারো কাছে সিনেমা হারাম মনে হইলে সে দেখবে না, কিন্তু মুশকিল হইল তার অপছন্দ যখন সে অন্যের উপর চাপায় বলতে চায় তুমিও সিনেমা দেখতে পারবে না। সীমান্তে পুশিন নিয়ে নতুন উত্তেজনা, হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য নিয়েও আমরা অনেক আলোচনা দেখছি, এবং তা অনেক বেশি আলোচনার প্রারম্ভিক সূচনা বলেও মনে হচ্ছে আমার। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দল, সেই বিজেপির রাজ্য শাখা 1 মাস আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গঠন করেছে। তা আমরা সবাই জানি। রাজ্যে ক্ষমতা পাওয়ার পরপরই শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতার বসানোর পক্ষে নিজেদের মত দেন। সেই কাজে সক্রিয় হতে চাইছে বিএসএফ। এর পাশাপাশি তারা সে দেশ থেকে লোকজনকে ধরে ধরে জোর করে বাংলাদেশে পুশিনের চেষ্টাও করছে। সদ্য রাজ্যে ক্ষমতা হারানো মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে তেমন কোনো কথা বলছেন না। বিজেপি তাকে এমনভাবে চেপে ধরেছে যেখানে নিজের দলই বলা যায় হাতছাড়া হয়ে গেছে, যেখানে মহারাষ্ট্র মডেল ব্যবহার করে মূলত বিজেপি ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। যেন এই মডেল দিয়েই ভারতের অনেক রাজ্যে দলগুলোকে ভেঙে চুরে নিজেরা ক্ষমতায় বসেছে বিজেপি, অথবা অনুগতদের সরকার করেছে তারা। ক্ষমতার চেয়ারহারা, প্রায় দলহারা, অসহায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়কুটো আঁকড়ে ধরার মতো বাংলাদেশে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন। সম্প্রতি ঢাকায় হাদি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলো আমি সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। কিন্তু এতদিন আমি বলিনি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। বিএনপি সরকার ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের নিয়ে অনেকটাই নীরব। সেখানে হাদির হত্যাকারী ভারতে কে বা কারা, সেটা নিয়ে খুব একটা কথা বলবে না, এটা নিশ্চিত বলা যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ শুধু এটুকু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার দেশের সরকারকে উদ্দেশ্য করে কথা বলেছেন, যা নিয়ে বাংলাদেশে মন্তব্য করা উচিত হবে না। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বাংলাদেশ মাথা খাবে না, এটা ঠিকই আছে, কিন্তু হাদি হত্যাকাণ্ডের সুরাহা ও বিচার তো হওয়া দরকার। আমাদের সরকার কি সেটা করবে? হাদি যে বলে গিয়েছিলেন বিচারটা কইরেন। আমাদের রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে চায়, বৈষম্যহীন হতে চায়, তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। বিএনপি সরকার যে ভারতকে চটাতে চায় না, সম্প্রতি আমাদের সাথে কথা বলার সময় পানিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির কথায় বুঝেছি। ডিসেম্বরে পানি বন্টনের 30 বছরের গঙ্গা চুক্তিটা শেষ হলে ভালো ভালো সেই চুক্তিটা রিনিউ করার দিকেই মনোযোগ দিবে সরকার। এদিকে ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে অনেকটাই নীরব। সেখানে হাদির হত্যাকারী ভারতে কে বা কারা, সেটা নিয়ে খুব একটা কথা বলবে না, এটা নিশ্চিতই বলা যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ শুধু এটুকু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার দেশের সরকারকে উদ্দেশ্য করে কথা বলেছেন, যা নিয়ে বাংলাদেশে মন্তব্য করা উচিত হবে না। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বাংলাদেশ মাথা ঘামাবে না, এটা ঠিকই আছে, কিন্তু হাদি হত্যাকাণ্ডের সুরাহা ও বিচার তো হওয়া দরকার। আমাদের সরকার কি সেটা করবে? হাদি যে বলে গিয়েছিলেন, বিচারটা কইরেন। আমাদের রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে চায়, বৈষম্যহীন হতে চায়, তবে ন্যায় বিচার তো প্রতিষ্ঠা করতেই হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওরকম একটি কথা বলার পরপরই আমরা শহীদ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদির ফেসবুক পোস্টে আমরা দেখি, উনি লিখছেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেশার দেওয়া হচ্ছে আমাদের। এর পরপরই তিনি আরেকটি স্ট্যাটাস দিচ্ছেন শরীফ ওমর হাদি, যেখানে তিনি বলছেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করেন। তিনি পরে এই স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন। তবে তার ফেসবুক থেকে পড়ছি, শরীফ ওমর হাদির ফেসবুক থেকে পোস্ট থেকে পড়ছি খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি লিখছেন, হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন। তিনি পরিষ্কার করছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলা তদন্তাধীন থাকায় আমার পোস্ট প্রত্যাহার করে নিলাম।